আচ্ছা নোটটা বের কর সবাই। সেকেন্ড পয়েন্টটা কি একজন বললি হাইগেন্সের সূত্রে সেকেন্ড পয়েন্ট কি আছে একটু লেখাটা বল। তরঙ্গমুখ উৎপন্ন হয়, গৌণ তরঙ্গমুখ উৎপন্ন হয়। আচ্ছা ঠিক আছে, বলতে চাইলে এরকম ধর এটা একটা গৌণ তরঙ্গমুখ, তো এখানে যে উৎসগুলো মানে প্রত্যেকটা পয়েন্ট এক একটা নতুন উৎস হিসেবে কাজ করছে। তো এই যে পয়েন্টগুলো এরা আবার নতুন তরঙ্গমুখ তৈরি করবে, কিন্তু সেই তরঙ্গমুখটা কার মতো হবে, উৎস মানে যেখান থেকে তরঙ্গমুখ উৎপন্ন হয়েছিল তার অনুরূপ। এই কেমন ধরনের তরঙ্গমুখ তৈরি করছিল, গলীয় তৈরি করছিল, তাহলে এরাও গলীয়ই তৈরি করবে। বুঝতে পারলি, এটাই বলতে চেয়েছিল। আর কি বললি প্রীতি? ইয়ং এর করাবো আজকে বলছি। চল তাহলে বলি, এবার দেখ শুরু করি। ব্যতিচার দিয়ে আজকে শুরু হবে, ঠিক আছে? ব্যতিচার কি ঘটনা, ব্যতিচারের কয়েকটা ক্যালকুলেশন করব, দুদিন লাগবে আরও, মানে আর একদিন করাবো। তরঙ্গের উপরিপাত, হ্যাঁ। আচ্ছা নোটটা সাথে রাখবি। দেখ তরঙ্গের উপরিপাতের নীতি, প্রথমত তরঙ্গ যদি কোনো একটা বিন্দুতে একাধিক তরঙ্গ এসে যদি উপরিপাতিত হয় তাহলে বিভিন্ন ঘটনা লক্ষ্য করা যায়, যার মধ্যে একটা ঘটনা হচ্ছে ব্যতিচার, যার মধ্যে আরও একটা ঘটনা হতে পারে অপবর্তন, ঠিক আছে? এই সব ঘটনাগুলো হলো তরঙ্গের উপরিপাতের নীতি। তো তরঙ্গের উপরিপাতের যে নীতিটা সেটা এরকম বলতে চাইছে যে ধর এই একটা তরঙ্গ যাচ্ছে এরকম তির্যক তরঙ্গ, আর এই দিক থেকে আর একটা তরঙ্গ যাচ্ছে মনে কর, ঠিক আছে? কোনো একটা পয়েন্টে গিয়ে দুজন ওভারল্যাপ করবে, তো দুজন দুজনকে ক্রস করবে। তো ধরে নিয়ে এই জায়গাটায় ক্রস করবে, আমি একটু দেখিয়ে দিই। ধর এই জায়গাটায় ক্রস করলো, তো এইখানে এই যে তরঙ্গটা, এই তরঙ্গের জন্য কণাটা যেভাবে আন্দোলিত হচ্ছিল ওপর নিচে যাচ্ছিল তার কণার সরণটাকে ধরে নিচ্ছি y1। আর এই দ্বিতীয় তরঙ্গের জন্য কণাটা যেভাবে আন্দোলিত হচ্ছিল তার সরণকে ধরে নিচ্ছি y2, ঠিক আছে? মনে কর এখানে এই প্রথম তরঙ্গের জন্য কণাটা সাম্যাবস্থান থেকে y1 উপরে উঠতে চাই, আর এই দ্বিতীয় তরঙ্গের জন্য কণাটা সাম্যাবস্থান থেকে y2 উঠতে চাই। মোটামুটি বোঝা যাচ্ছে? তাহলে এই বিন্দুতে লব্ধি যে তরঙ্গটা পাওয়া যাচ্ছে, কণা তো একটাই আছে ওখানে, বায়ুর কণা একটাই আছে। এবার দুটো তরঙ্গ এসে ওর উপরে ওভারল্যাপ করলো, ও y1 নিয়ে যেতে চাইছে, এ y2 নিয়ে যেতে চাইছে। তো তরঙ্গের উপরিপাতের নীতি বলছে যে এদের দুজনের ভেক্টর যোগফলের সমান হবে ওই কণাটার লব্ধি সরণটা। বোঝা গেল কথাটা? ধর কোনো তরঙ্গ এইভাবে আসছে আর কোনো তরঙ্গ ধর এইভাবে যাচ্ছে, বুঝতে পারলি? দেখ এই তরঙ্গটা ওপরে y1 উঠাতে চাইছে আর এই তরঙ্গটা নিচে y2 নামাতে চাইছে, তাহলে এদের দুজনের লব্ধি সরণ কত হয়ে গেল, y1 মাইনাস y2। যদি y1 y2 সেম হয় তাহলে কোনো দিকেই যাবে না, একদম মাঝখানে থেকে গেল। বুঝতে পারলি ব্যাপারটা? যদি কেউ কম বেশি হয়, যার কম বেশি আছে তার উপর ডিপেন্ড করবে কোন দিকে যাচ্ছে। ক্লিয়ার? এটা হলো তরঙ্গের উপরিপাতের নীতি। বলতে চাইছে যে একটা তরঙ্গ আর একটা তরঙ্গের উপর কোনো রকম প্রভাব ফেলতে পারে না, দুজন দুজনের মতো চলাচল করছে, ঠিক আছে? এটাই হচ্ছে নীতি। এই নীতির উপর ডিপেন্ড করে ব্যাখ্যা করব। আচ্ছা ব্যতিচার যে ঘটনাটা ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা থেকে ব্যাখ্যা করা যায়। প্রথম ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষা, দ্বিরেখাছিদ্র কথাটার অর্থ দেখ, দুটো রেখাছিদ্র থাকবে। রেখাছিদ্র আবার কী জিনিস, আলাদা কিছু? একটু আলাদা। আমরা নর্মালি ছিদ্র বলতে জাস্ট একটা ডট, একটা কার্ডবোর্ডের মধ্যে জাস্ট পেন ঢুকিয়ে দিলাম মনে কর, তাহলে ওটা একটা ছিদ্র তৈরি হলো। এখানে সেই ছিদ্রের কথা বলছে না, এখানে বলা হচ্ছে রেখাছিদ্র। রেখাছিদ্র কেমন? ধর আমি আঙুল যদি নিই, আঙুলের ফাঁক দিয়ে কিছুটা ফাঁক থেকে যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে তো, এটা হলো একটা রেখাছিদ্র, মানে সরল রৈখিক ছিদ্র। বোঝা গেল? একটা কার্ডবোর্ড নিয়ে ব্লেড দিয়ে কেটে দিলি, ধর মাঝখান থেকে ব্লেড টেনে দিলি, তাহলে একটা ফাঁক তৈরি হয়ে গেল, ওই ফাঁকটা হচ্ছে সরল রৈখিক ছিদ্র। ক্লিয়ার এতটুকু? তো এইরকম সরল রৈখিক ছিদ্রের মধ্য দিয়ে ইয়ং এক্সপেরিমেন্ট করেছিল। কি এক্সপেরিমেন্ট করেছিল একটুখানি শুনে নে। প্রথমত মনে কর এখানে একটা লাইট সোর্স আছে, ক্যান্ডেল আছে, মনে কর এখানে একটা লাইট সোর্স আছে, ক্যান্ডেল আছে, ঠিক আছে? এই জায়গায় একটা কার্ডবোর্ড রেখেছি বা একটা পর্দা রেখেছি, এই সোর্সটাকে বলছি আমি এস সোর্স। এখান থেকে লাইট ক্রিয়েট হচ্ছে, ধরে নিচ্ছি এটা মনোক্রোমাটিক লাইট। মানে কি রে? একবর্ণীয়, লাল তো লালই আছে, ধরে মোমবাতির ক্ষেত্রে তো আর তা হয় না, আমি ধরে নিচ্ছি এটা লাল কালারে আছে। এবার এখান থেকে লাইট যাবে, লাইট গিয়ে কী করেছে, এই যে দুটো কার্ডবোর্ডটা দেখতে পাচ্ছিস, কার্ডবোর্ডের দুটো অবস্থানে ছিদ্র করে দিয়েছি। ছিদ্রটা কেমন? সরলরৈখিক ছিদ্র। এবার এখানে যেহেতু 2 ডাইমেনশনাল আমি বোঝাতে পারছি না, তো আমি এটা দিয়ে বোঝাচ্ছি। দেখ মনে কর এইভাবে আমি কার্ডবোর্ডটাকে ধরেছি, ঠিক আছে? আর কার্ডবোর্ডে ছিদ্রটা করে দিয়েছি, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, যেভাবে আমার পেন দেখতে পাচ্ছিস পেনের মতো সরলরৈখিক ছিদ্র, আর এখানে একটা সরলরৈখিক ছিদ্র দিয়ে এইভাবে ধরেছি। তো 3 ডাইমেনশনে আমি বোঝাতে পারছি না, তাই জন্য আমি এরকমভাবে আঁকলাম।
বুঝতে পেরেছিস এতটুকু? ওকে, এবার কি করা হয়, এখানে একটা পর্দা রাখা হয়েছে, একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে, সেটা ডিপেন্ড করবে কতটা দূরত্ব তুই এখন জানিস না, আমি ওই নিয়ে বলছি না, একটা পর্দা রেখেছি। এবার এইখান থেকে আলোক তরঙ্গ বেরাবে, এই আলোক তরঙ্গগুলো এর ওপর গিয়ে পড়বে, উপরিপাতিত হবে। তো উপরিপাতিত হওয়ার ফলে কী হবে, কোনো জায়গাতে ব্রাইটনেস তৈরি হবে, কোনো জায়গাতে ডার্ক তৈরি হবে, কোনো জায়গাতে ব্রাইটনেস আবার কোনো জায়গাতে ডার্ক, এইরকমভাবে তৈরি হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্যতিচার। মোটামুটি বোঝাতে পারলাম কি? বইয়ের ছবিটা খুব একটু ভালো বুঝতে পারবে, বইয়ে ব্যতিচারটা খুব সুন্দরভাবে বইয়ে ব্যতিচার রেখে দেওয়া আছে। এই রকম ধরনের ডার্ক ব্যান্ড ব্রাইট ব্যান্ড তৈরি হতে থাকবে। দেখ, এটা হলো ব্রাইট ব্যান্ড, এখানে সরলরৈখিকভাবে থাকবে, এটা ডার্ক ব্যান্ড, তারপরেরটা, তারপরে আবার ব্রাইট, তারপরে আবার ডার্ক, এরকমভাবে অল্টারনেটলি চলতে থাকবে। এই চিত্রটাকেই বলা হচ্ছে ব্যতিচার। গুরুত্ব আছে, অনেক বেশি গুরুত্ব আছে এটা, পরে পড়বো এর গুরুত্ব নিয়ে। আপাতত আগে দেখি কীভাবে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে। দেখ এবার এই জায়গাটা ইয়ং যে এই এক্সপেরিমেন্টটা করলো, এই ব্যতিচারটা তৈরি হলো, সেই ব্যতিচারটা তৈরি হওয়ার পেছনে কিছু কারণ আছে, মানে কিছু কন্ডিশন আছে। তুই এরকমভাবে করে দিলি, আজকে না ওদেরকেও ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, আমি জানিয়ে দেবো। আচ্ছা, কিছু কন্ডিশন আছে বললাম, কি কি কন্ডিশন? কন্ডিশনগুলো হচ্ছে যে আলোক রশ্মিকে সুসংগত হতে হবে। সুসংগত কথার অর্থ কি? বুঝি না সুসংগত কথার অর্থ, একটুখানি বলে দিই, পরে আবার সুসংগত নিয়ে আলোচনা করবো। সুসংগত কথার অর্থ হচ্ছে যেখান থেকে আলোক রশ্মি আসছে, মানে ধর এই দুটো আলোক রশ্মিকে উপরিপাতিত হবে, তো এদের দুজনকে হতে হবে সুসংগত। সুসংগত কথার অর্থ হচ্ছে যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখান থেকে যেন সমদশায় উৎপন্ন হয়। এখান থেকে একটা আলোক রশ্মি যে দশায় এখানে গেল, সেই দশায় যেন এখানে পৌঁছায়, দশার যেন কোনো পার্থক্য না থাকে, ঠিক আছে? তবে তাকে বলবো আমরা সুসংগত উৎস। ক্লিয়ার এতটুকু? কোহেরেন্ট সোর্স, এর নিয়ে ডিটেলস আবার পড়বো, কীভাবে সুসংগত উৎস তৈরি করা যায় সেটাও পড়বো। তো যাই হোক, সুসংগত উৎস হতে হবে। দ্বিতীয়ত, এই যে স্লিট দুটো দেখতে পাচ্ছিস, মানে ছিদ্র দুটো, এদেরকে স্লিট বলছি আমি, এই সোর্স থেকে সমান দূরত্ব থাকবে, মানে এখান থেকে এটা যদি 5 মিটার থাকে, এটা 5 মিটার থাকবে। মোট কথা 5 মিটার হয় না, অনেক ছোট রেঞ্জের হয়ে থাকে, কারণ আমি তরঙ্গ তত্ত্ব পড়ছি, মানে একদম মাইক্রোস্কোপিক লেভেলে যেতে হচ্ছে আমাকে, তাই না? তো এই ডিস্টেন্সটা এতটাই কম, তুই স্কেল দিয়ে মেজার করতে পারবি না, বা চোখে দেখে বুঝতেই পারবি না, এতটা কাছাকাছি আছে। তোদের চোখের পাতা যে আছে, লোমগুলো দেখতে পাচ্ছিস, সেই পাতাগুলো, এদের মধ্যে এক একটা ডিস্টেন্সকে তুই স্লিট হিসেবে নিতে পারিস। বুঝতে পারলি? মনে কর একটা ছিদ্র করেছি আমি, এইভাবে একটা ছিদ্র করেছি, বড় করে দেখালাম, এর মাঝখানে যদি একটা চুলকেও ঢুকিয়ে দিই, তাহলে দুটো স্লিট তৈরি হয়। এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র, যেটা এই দুটোকে আমি বোঝাতে চাইছি। ক্লিয়ার হয়েছে এতটুকু? এগুলো হচ্ছে এর কন্ডিশন। আর কি হতে হবে? একটা পর্দা থাকতে হবে অবশ্যই, পর্দা না থাকলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, এই সব জিনিসগুলো হতে হবে। এবার ইয়ং কী করেছিল দেখ, যেহেতু এই মোমবাতিটা এখান থেকে, মোমবাতির যে যেখান থেকে যে আলোটা বেরাচ্ছে, যে আলোটা এখানে যাচ্ছে আর এই আলোটা এখানে যাচ্ছে, এরা দুজন একই দশায় নাও থাকতে পারে, সুসংগত নাও হতে পারে, কোনো ঠিক নেই। তো তার জন্য ও কী করেছে, এইখানে একটা স্লিট আগে ব্যবহার করেছে, এই স্লিটে পাঠানোর আগে এইখানে একটা স্লিট ব্যবহার করেছে, এবং এই জায়গায় মাঝখানে একটা ছিদ্র করে দিয়েছে। তাহলে এখান থেকে শুধুমাত্র একটা তরঙ্গই পাস করতে পারবে। যে তরঙ্গটা পাস করবে তার দশা কিছু একটা আছে, ওই তরঙ্গটাই দেখ এখানে ভাগ হয়ে যাচ্ছে, ওই তরঙ্গটা এখানে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে দুজনের দশা সেম হয়ে গেল। ও এই কাজটা করেছিল। তাহলে এটাকে ও এস সোর্স বলেছে, এটাকে S1 আর S2 বলেছে, আর এটা হচ্ছে সেই পর্দা। এইভাবে ও ব্যতিচার গঠনটাকে তৈরি করলো। বুঝতে পারলি? এবার অল্টারনেটিভলি কোনো জায়গায় ডার্ক, কোনো জায়গায় ব্রাইট তৈরি হচ্ছে, তাই তো? এটাই বললাম আমি। তো এই ডার্ক ব্রাইটটা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখবো আমরা। ম্যাথমেটিক্যালি দেখবো যে কীভাবে এটা তৈরি হচ্ছে, কীভাবে সম্ভব। তার জন্য তোদেরকে তরঙ্গের সমীকরণ জানতে হবে। তরঙ্গের সমীকরণ কেমন? অনেক কটা সমীকরণ আছে, 4-5টা ফর্ম ছিল তরঙ্গের, তার ভিতরে একটা আমি লিখছি, y = a sin 2π/λ ct - x বা bt - x। এটা একটা ফর্ম ছিল তাদের মধ্যে, আমরা এই ফর্মটা নিয়ে এখানে ক্যালকুলেশন করব, ঠিক আছে? আচ্ছা, আরও একটা কথা বলতে ভুলে গেছি তোদের, তরঙ্গের বিস্তার যেন একই হয়। তরঙ্গের একটা বিস্তার থাকে, তো সাম্যাবস্থান থেকে যতটা সর্বোচ্চ যেতে পারে সেটাকে বিস্তার বলি। এই বিস্তারটা যেন সমান বা প্রায় সমান হয়, একদম যদি ইকুয়াল না হয়, যেন কাছাকাছি থাকে, এমনটা ডিস্টেন্স হতে হয়। তো y = a sin 2π/λ ct - x। এই সমীকরণটা প্রথম তরঙ্গের জন্য লিখলাম y1 = a sin 2π/λ ct - x, ঠিক আছে? দ্বিতীয় যে তরঙ্গটা y2, এর জন্য লিখছি a sin 2π/λ ct - x প্লাস ডেল্টা। বুঝলাম না? কিছু বুঝলি না? বলি দেখ, এটা কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি এখান থেকে তরঙ্গ যাচ্ছে এই জায়গাটায়, তাই তো? এইভাবে এইভাবে তরঙ্গ গিয়ে এখানে ওভারল্যাপ করছে, আর এখান থেকে একটা তরঙ্গ গিয়ে এখানে ওভারল্যাপ করছে। আমি এই পয়েন্টের কথা বলছি, সেই জন্য সব তরঙ্গকে বের করে ওখানে নিয়ে গেলাম।
যদি এই পয়েন্টের কথা বলতাম তাহলে তরঙ্গ এইখান থেকে এখানে নিতাম, এইভাবে নিয়ে যেতাম। বুঝতে পারলি? তো দেখ এই যে তরঙ্গটা গিয়েছে আর এই যে তরঙ্গটা গিয়েছে, খেয়াল করে দেখ নিচের তরঙ্গটা বেশি পথ অতিক্রম করেছে, একটু বেশি দৈর্ঘ্য অতিক্রম করেছে। তার মানে এদের দুজনের মধ্যে পথের একটা পার্থক্য আছে। এই পথ পার্থক্যটাকে, এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্সটাকে আমি ডেল্টা বলে দিলাম, এইটুকু পথ পার্থক্যটাকে কী বললাম? ডেল্টা বলে দিলাম। তার মানে এ যদি এক্স ডিস্টেন্স কভার করে, এ কতটা কভার করছে? এক্স প্লাস ডেল্টা। এটাই আমি লিখেছি, ও যদি এক্স ডিস্টেন্স যায় তাহলে এ গেছে এক্স প্লাস ডেল্টা। বুঝতে পেরেছিস এতটুকু? এই হচ্ছে দুটো কণার তরঙ্গের সমীকরণ, যে এই কণা দুটো এই সরণ মেনে চলছে সময়ের সাথে সাথে। এবার এখানে এসে ওভারল্যাপ করবে, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট পি পয়েন্ট নিয়েছি, পি পয়েন্টে এসে ওভারল্যাপ করবে। তো যখনই ওভারল্যাপ করবে তখন তরঙ্গের উপরিপাতের নীতি তুই পড়লি যে এদের কণাদ্বয়ের ভেক্টর যোগফল হয়ে যাবে, সরণের ভেক্টর যোগফল হয়ে যাবে y1 প্লাস y2। ব্যাস, ভেক্টর যোগফল এখন কী করে করবো? এটা প্লাস এটা, এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, তাই তো রে? কমন নিয়ে নি নাকি এটাকে? তাহলে এখানে থাকবে সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা। ঠিক আছে না? ভুল আছে। সাইনের ভেতর থেকে কী করে কমন যায়? সাইন এ প্লাস সাইন বি, তুই লিখবি এইভাবে সাইন এ প্লাস বি। বুঝতে পারলি? আমি যে ভুলগুলো করছি সেগুলো তোদের মধ্যেই কেউ করেছে আগে, ওই জন্য ওই ভুলগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি একবার করে। এটা কখনোই করা যায় না, তাহলে আলাদা করেই লিখতে হবে। প্লাস এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা হলো। এই হচ্ছে সমীকরণ। আচ্ছা, এটাকে তো কমন নেওয়া যায়, এ বাইরে আছে, এটাকে কমন নেওয়া যায়, তো এটাকে না বাইরে রেখে দিলাম, এ বাইরে থাকলো। মনে কর সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা কি বলতে পারবি? বল একবার। সাইন এ প্লাস বি/2 কস এ মাইনাস বি/2। আচ্ছা, কস বি মাইনাস এ/2 করলে কি আপত্তি আছে? আপত্তি আছে? নেই, কস তো মাইনাস খেয়েই নেই, এ মাইনাস বি করি আর বি মাইনাস এ করি, যাই হোক। তো এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। এটাকে যদি বাদ দিস, কমনে নিয়ে নিস, তাহলে এটা সাইন এ অ্যান্ড সাইন বি। বুঝতে পারছিস কি? তাহলে এখানে লিখছি দেখ 2 সাইন, অত লিখে লিখে করবো না, টেকনিক ইউজ করবো, ঠিক আছে? স্কিপ করার চেষ্টা করবো। এ প্লাস বি, এ প্লাস বি যখন এই দুটোকে প্লাস করবো 2π/λ তো কমনই থাকবে রে, তো 2π/λ কমনই থাকছে, ঠিক আছে? সিটি প্লাস সিটি, কটা সিটি হলো? বাই 2 ছিল না একটা নিচে, কেটে দিলাম, সিটি হয়ে গেল। মাইনাস এক্স মাইনাস 2x, নিচে একটা বাই 2 ছিল, কেটে গেল, একটা এক্স। ডেল্টা তো বেচার একাই আছে, তাই না? তাহলে মাইনাস ডেল্টা/2 থেকে গেল। আর যদি তুই কমন নিয়ে নিস একবারে, তাহলে এটা প্লাসে ঢুকে যাবে। বল বুঝলি কি না? এটা বুঝতে পেরেছিস? 2 সাইন এ প্লাস বি/2 করেছি। যদি না বুঝতে পারিস একটু ভেঙে ভেঙে নিজেরা করবি। তারপরে কস এ মাইনাস বি/2, তো 2π/λ তো কমনে থাকছে রে, 2π/λ কমনে থাকছে। আচ্ছা, তারপরে কি থাকছে? এ মাইনাস বি, তাই সিটি মাইনাস সিটি বাদ, মাইনাস এক্স বাদ, ওটা প্লাস ডেল্টা হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টা/2। বুঝতে পারলি? আচ্ছা, পরের লাইনে একটু গুছিয়ে লিখি এটাকে। 2a, ওই কসটাকে এখানে নিয়ে আয়, কস পাই ডেল্টা/λ ইন্টু সাইন 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা/2। শুধুমাত্র ক্যালকুলেশন এখানে, ফিজিক্যালি যত না ভালো বুঝতে পারবি, ক্যালকুলেশন দিয়ে বুঝতে পারবি সব কিছু। তো এই হচ্ছে জেনারেল সমীকরণটা তৈরি হলো, যে দুজনের লব্ধিটা কী হবে। এই লব্ধিটার দিকে যদি খেয়াল করিস দেখবি এটাও একটা তরঙ্গেরই সমীকরণ হয়েছে। এখানে সাইন ওমেগা টি মাইনাস এক্সের মতো আছে, তাই না? দেখতে লাগছে এরকম। আর এই জায়গাটা পুরোটা একটা কনস্ট্যান্ট টার্ম। দেখ, এটাকে তুই বলে দিবি বিস্তার ক্যাপিটালে। কী বলে দিবি? বিস্তার ক্যাপিটালে। তাহলে ক্যাপিটালে সাইন 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা, এই যে সমীকরণগুলোর মতোই লাগছে দেখতে। বুঝতে পারলি? তাহলে এইটা হয়ে গেল সেই লব্ধি তরঙ্গটা, ডেল্টা/2 হবে। এইটা হয়ে গেল সেই লব্ধি তরঙ্গটা। বোঝা গেল কি না? তাহলে এখানে যে তরঙ্গটা তৈরি হচ্ছে সেটা ব্রাইট হচ্ছে না ডার্ক হচ্ছে, সেটা ডিপেন্ড করছে কার উপর? এই রাশিমালার উপর ডিপেন্ড করছে। এই রাশিমালার ক্ষেত্রে এই যে টার্মটা দেখতে পাচ্ছিস, এটা হলো দশা। সাইনের মধ্যে যেটা থিটা থাকে তাকে কী বলি আমরা? দশা। দশার কাজ কি? কোনো একটা পার্টিকুলার টাইমে কোন অবস্থানে আছে তার গতির প্রকৃতিটাকে নির্দেশ করে, এটা হচ্ছে দশার কাজ। কোনো একবার তোদেরকে বলেছিলাম আমি। এর কি কাজ? এ হচ্ছে বিস্তারটাকে প্রকাশ করে। এখানে তরঙ্গের বিস্তার কত হবে? দেখ, কোনো অঞ্চলে দুটো তরঙ্গ যদি এইরকমভাবে উপরিপাতিত হয়ে যায়, এইভাবে যদি উপরিপাতিত হয়, তাহলে এরও বিস্তার সর্বাধিক, এরও বিস্তার সর্বাধিক। আলটিমেট কী হয়ে যাবে? পিকে উঠে যাবে। দুজনের ফ্রিকোয়েন্সি থাকে না তোদের মধ্যে, দুই বান্ধবীর মতামত একদম মিলে যাচ্ছে,
দেখবি উড়ে বেড়াবে ওরা দুজন, ওদের দুজনকে পাবি না। তো সেরকম এদের দুজনের বিস্তার যদি ওপরের দিকেই থাকে, ফ্রিকোয়েন্সি যদি একই দিকে থাকে, তাহলে এদের জন্য যে লব্ধিটা পাওয়া যাবে সেই লব্ধিটা এরকম হাইক হয়ে যাবে, তাই না? মনে করে এটার A1 আছে, এটার A2 আছে, তাহলে এটা কত হবে? A1 + A2 হবে। বুঝতে পারছিস? তখন তৈরি হবে গঠনমূলক ব্যতিচার, মানে ব্রাইট ব্যান্ড তৈরি হবে, ওখানে তুই উজ্জ্বল আলো একটা দেখতে পাবি। ঠিক আছে? যদি উল্টো হয়, ধর এরকম একটা তরঙ্গ আছে আর একটা তরঙ্গ নিচের দিকে চলে গেল, একদম মতের মিল নাই, বেশি দিন টিকবে না। তো এটা A1 আছে, এটা A2 আছে, তাহলে এখানে কী হয়ে যাবে? A1 - A2। ধর এটা এতটুকু উঠলো, আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তো একদম মিলেই গেল। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এটা হয়ে গেলো ডার্ক ব্যান্ড, এটা হয়ে গেলো ডার্ক ব্যান্ড বা ধ্বংসাত্মক ব্যতিচার বলা হচ্ছে বাংলাতে এটাকে, ইংরেজিগুলোই ভালো। একটা ব্রাইট ব্যান্ড আর একটা হচ্ছে ডার্ক ব্যান্ড, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। বোঝা গেছে? তো এই ব্যতিচারগুলো তৈরি হচ্ছে তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? তুই দেখতে পাচ্ছিস যে বিস্তারের উপর ডিপেন্ড করছে। রেজাল্ট্যান্ট বিস্তার A-1 হচ্ছে, সরি A1 - A2 হচ্ছে নাকি A1 + A2 হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে যে ধ্বংসাত্মক হবে না গঠনমূলক হবে। বুঝতে পেরেছিস তো? তো তুই দেখলি যদি বিস্তার দুটো সেম সেম হয় তাহলে ধ্বংসাত্মকের ক্ষেত্রে এটা 0 হয়ে যাবে আর গঠনমূলকের ক্ষেত্রে এটা 2A হয়ে যাবে, নাকি বল? বোঝা গেছে? এই যে বিস্তারটা দেখতে পাচ্ছিস এ, তাহলে এটা যখন গঠনমূলক হবে তখন এর মান হবে 2A, যখন এটা ধ্বংসাত্মক হবে এর মান হয়ে যাবে 0। বোঝা গেছে? ব্যাস এটাকে নিয়ে কাজ করবে, এর কোনো কাজই নেই, শুধুমাত্র কাজ কার? ক্যাপিটালে। ক্যাপিটালে কার বদলে লিখেছি? 2A cos π∆/λ। তো ব্যাস বাকি সবকে সরিয়ে এখন ওখানে নিয়ে আসি। দেখ A = হচ্ছে 2A cos π∆/λ। গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার বা ইন্টারফারেন্স, ব্যতিচারের ইংরেজি নাম কি? ইন্টারফারেন্স। তো গঠনমূলক ব্যতিচার কখন হবে? যখন বিস্তারটা হবে সর্বাধিক 2A, তাই তো? 2A সব থেকে বেশি হবে, সেটা +2A হতে পারে, -2A হতে পারে। যদি দুজনে নিচে নেমে যায় তো কি ব্রাইটনেস হবে না? হবে। তা +2A হতে পারে, -2A হতে পারে। তার মানে এর জায়গায় তুই যদি লিখিস 2A cos π∆/λ = +-2A, 2A কেটে যাচ্ছে, cos π∆/λ = +-1, নাকি রে? বোঝা গেছে ততটুকু? আচ্ছা এবার বলতো এটা যদি cos θ ভাবি, cos θ মান +-1, তাহলে থিটার মান কত হবে? থিটার মান কত হবে? cos θ 1 আছে, +-1 আছে, তাহলে থিটার মান কত হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে তো +1 হচ্ছে, -1 কই হচ্ছে? 0 ডিগ্রি হলে +1 হচ্ছে, -1 কই হচ্ছে? বল 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 তাড়াতাড়ি বল। cos π এর মান -1, ভেরি গুড। cos π এর মান -1, আর কিছু হতে পারে না? অল্টারনেটিভলি চলতেই পারে। কি চলতে পারে দেখ? 2π এর মান কত? 3π, 4π। বুঝতে পারছিস তো? এইভাবে চলতে থাকবে। তো আমি যদি জেনারেল ফর্মে লিখতে চাই, জেনারেল ফর্মে কী লিখবো? এটাকে লিখবো nπ, যেখানে n = 0, 1, 2, 3... বুঝতে পারলি কি না বল? লিখতে পারি। এবার এখান থেকে তুই যদি ডেল্টাটাকে বের করতে চাস, ডেল্টা = π কেটে গেল n λ হচ্ছে। তার মানে পথ পার্থক্য কী হতে হচ্ছে দেখ, ল্যামডার একটা গুণিতক হতে হচ্ছে। এটাকে একটু সাজিয়ে লিখি, কারণ ধ্বংসাত্মক ব্যতিচারে যেমন আসবে তার মতো করে তুলনা করার চেষ্টা করবো যাতে আমাদের মনে থাকতে সুবিধা হয়। এটাকে লিখবো এরকমভাবে, ডেল্টা = 2n × λ/2। কেন এমনটা করলাম একটু পরেই বুঝিয়ে যাবি তোরা, আরেক ধরনের ফর্ম আসবে তখন বুঝিয়ে যাবি যে এইভাবে লিখলাম কেন। তার মানে পথ পার্থক্যটাকে হতে হবে λ/2 এর যুগ্ম গুণিতক। এটা জোড় সংখ্যা না? 2n মানেই জোড় সংখ্যাকে বোঝায়, তার মানে যুগ্ম গুণিতক হতে হবে। n এর মান অবশ্যই 0 থেকে স্টার্ট, 0, 1, 2 এখানে যা ছিল তাই, এইভাবে চলছে। তো যে ক্ষেত্রে পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক হবে তাদের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। যেমন আমি এখানে স্ক্রিন দেখিয়েছিলাম, এখান থেকে দুটো তরঙ্গ গিয়েছিল এইভাবে, যদি এদের মধ্যে পথ পার্থক্যটা λ/2, এই যে পথ পার্থক্যটা এটা λ/2 এর যুগ্ম গুণিতক হয়, তাহলে এখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে, যদি না হয় তাহলে ধ্বংসাত্মক তৈরি হবে। বুঝতে পেরেছিস এতটুকু? তাহলে এটা গঠনমূলক ব্যতিচারের শর্ত গেল। তোদের বইয়ে উল্টো দিক থেকে শুরু করছি, আমি এদিক থেকে শুরু করলাম, তোরা এখান থেকেই শুরু করবি। বইয়ে উল্টোভাবে করা আছে, তবে নোটটাকে ফলো করবি, এ থেকে স্টার্ট করবি, তাহলে মনে থাকবে যে গঠনমূলক মানে বিস্তার সর্বাধিক, বাকিটা তোর চলে আসবে। ওরা কি করেছে? উল্টোটা ধরেছে, এটাকে 2n × λ/2 ধরে তারপরে এখানে দেখিয়েছে যে এটা +-2a হচ্ছে। বোঝা গেল? গঠনমূলক ব্যতিচার বোঝা গেছে তো? ব্যাস এবার ধ্বংসাত্মক ব্যতিচার করব। ধ্বংসাত্মক ব্যতিচার, ডার্ক ব্যান্ড। ডার্ক ব্যান্ডের ক্ষেত্রে বিস্তার কেমন হতে হবে রে? মিনিমাম হতে হবে। আর আমি এখানে যেহেতু এ আর একে দুজনকে সমান ধরেছি, তাহলে মিনিমাম 0 হবে, a - a 0, তার মানে এর মানটা হবে 0।
তো এটা যদি জিরো হয় এই পুরো 2a cos পাই ডেল্টা বাই ল্যামডাটা জিরো। আচ্ছা যদি জিরো হয় তাহলে এখান থেকে এটাও জিরো হচ্ছে। এবার বল cos পাই ডেল্টা বাই ল্যামডা এটা যদি জিরো হয় তাহলে থিটার মানটা কত হতে হবে? থিটার মান কত হবে? থিটার মান হবে পাই বাই 2, তারপরে কী হবে 3 পাই বাই 2, 5 পাই বাই 2। বুঝতে পারছি বিজোড় গুণিতক চলে আসছে। তো আমি যদি এটাকে জেনারেল ফর্মে লিখতে চাই তাহলে এরকম লিখবো 2n + 1 পাই বাই 2, 2n + 1 পাই বাই 2। এনের মান কী হবে রে? দেখ পাই বাই 2 আনার জন্য এনের মান কি 1 ধরতে হবে না 0 ধরতে হবে? এখানে 0 ধর তাহলে তো পাই বাই 2 হয়ে যাবে, তারপরে 1 ধর এটা আসবে, 2 ধর এটা আসবে। বুঝতে পারছিস তো? ওকে, তাহলে এনের মানটা এটাই থাকলো। ব্যাস এই জায়গাটাকে একটু রিপ্লেস করে দিই। ডেল্টা ইজ ইকুয়াল টু পাই পাই ক্যান্সেল আউট, 2n + 1 ল্যামডা বাই 2 আসলো। দেখ এটা যেহেতু ল্যামডা বাই 2 এর সাথে আসলো তাই ওটাকেও ল্যামডা বাই 2 এর সাথেই এনেছিলাম মনে রাখার সুবিধার্থে। অ্যাকচুয়ালি ওটা এসেছিল n ল্যামডা। তো ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক, এটা অযুগ্ম সংখ্যা না, 2n + 1 এন এর মান যাই বসাবি 1 3 5 7 এইরকমই আসতে থাকবে। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার মানে ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক, পথ পার্থক্যের কথা বলছি। আর গঠনমূলক ব্যতিচার মানে ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, পথ পার্থক্যের কথা বলছি। ঠিক আছে, যদি দশা পার্থক্যের কথা বলি, দশা পার্থক্য এটাই তো দশা পার্থক্য 2n + 1 পাই বাই 2। বা তুই যদি ভুলে গিয়ে থাকিস তাহলে এই রিলেশনটা মনে রাখবি, এটা তোদেরকে মনে রাখতেই হবে। দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তরঙ্গের ক্ষেত্রে এই সমীকরণটা মনে রাখবি যে দশা পার্থক্য কী করে বের করতে হয়, 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এবার তুই পথ পার্থক্য দুজনের ক্ষেত্রে মুখস্থ রাখছিস, তাই তো? তো পথ পার্থক্য যদি মুখস্থ রাখিস, দেখ এটাকে এখানে বসা, 2n + 1 ল্যামডা বাই 2 কোথায় বসাবি? এখানে বসাবি। ল্যামডা ল্যামডা কেটে গেল, 2 2 কেটে গেল, 2n + 1 পাই থাকছে। এখানে কী আছে দেখতো, 2n + 1 পাই বাই 2 আসলো না তো? কিছু ভুল করলাম? দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা পথ পার্থক্য। ঠিকই আছে, ঠিকই আছে, ভুল করিনি, ঠিকই আছে। তাহলে এখানে যদি এই ভ্যালুটাকে বসাস তাহলে আসবে 2n + 1 ইন্টু পাই, এটা হচ্ছে তাদের পথ পার্থক্য। ঠিক আছে, একই রকমভাবে তুই যদি ওই গঠনমূলকেরটা বসাতি তাহলে এই জায়গায় কী বসাতি রে? এটা তো 2 পাই বাই ল্যামডা থাকতো, আর গঠনমূলকে ছিল কি যুগ্ম গুণিতক ল্যামডা বাই 2 এ। বুঝতে পারছিস তো? কাটাকাটি করলে কী আসতো, 2 2 কেটে যেত, ল্যামডা ল্যামডা কেটে যেত, 2n পাই হয়ে যেত। মানে পায়ের যুগ্ম গুণিতক পায়ের অযুগ্ম গুণিতক হয়ে যেত। হয়েছে? খুব কঠিন কি মনে রাখা? ক্যালকুলেশনটা করে নিবি দুটোরই, বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবি, গুলিয়ে যাবে না তো সব কিছু। ছবি তেমন কোনো কঠিন কিচ্ছু নেই এখানে। হ্যাঁ বল। পথের পার্থক্য, হ্যাঁ এতটা দশা পার্থক্যটা, এটা পথ পার্থক্য যেটা দেখালাম। এটা পথ, এটাও পথ, এদের পথের মধ্যে কতটা পার্থক্য? এইটুকু পার্থক্য। তো এটা হলো পথ পার্থক্য ডেল্টা। ঠিক আছে, আর দশার পার্থক্য হচ্ছে থিটার মধ্যে ডিফারেন্স, সেটা ছবিতে বোঝানো যাবে না। দুটো সমীকরণ থাকবে, একটা আছে সাইন θ1 দিয়ে আছে মনে কর, আর একটা আছে বি সাইন θ2 এরকম আছে মনে কর। এই যে θ1 আর θ2 এদের মধ্যে ডিফারেন্সটাকে বলছি দশা পার্থক্য। ঠিক আছে, আচ্ছা প্রাবল্য নিয়ে একটু আলোচনা করব। কেন প্রাবল্য নিয়ে আলোচনা করব? তরঙ্গের ক্ষেত্রে শক্তির যে পরিমাপ, সেই শক্তির পরিমাপটাকে প্রাবল্য দিয়েই পরিমাপ করা হয়। ঠিক আছে, প্রাবল্যের সাথে শক্তির সম্পর্ক সমানুপাতিক, মনে রাখবি। তরঙ্গে শক্তির সম্পর্ক প্রাবল্যের সাথে সমানুপাতিক। যদি প্রাবল্য শূন্য হয় শক্তি শূন্য, প্রাবল্য ম্যাক্সিমাম শক্তি ম্যাক্সিমাম, এইভাবে তুলনা করা হয়। তো প্রাবল্য নিয়ে একটু আলোচনা করি। প্রাবল্য কথার ইংরেজি অর্থ হচ্ছে ইন্টেন্সিটি। এবার ভালো বুঝতে পারবি, ইন্টেন্সিটি নাম শুনেছিস তো, বা প্রাবল্য। কোনো একটা ত্বরণের ইন্টেন্সিটি বা প্রাবল্যকে ব্রাইটনেস ভাবতে পারিস তুই এটাকে। ঠিক আছে, ইন্টেন্সিটি বা প্রাবল্য ধর আই দিয়ে আমি ডিনোট করছি। তো এটাকে পরিমাপ করা হয় বিস্তারের বর্গের সমানুপাতিক। কীভাবে পরিমাপ করা হয়? বিস্তারের বর্গের সমানুপাতিক। কোনো একটা তরঙ্গ আছে, যে তরঙ্গটার সমীকরণ হচ্ছে এটা, এরকম সমীকরণ আছে, এর বিস্তার দেখতে পাচ্ছিস এ, তাহলে এর যদি ইন্টেন্সিটি বের করতে হয় I প্রপোর্শনাল টু A স্কোয়ার। বোঝা গেছে এতটুকু? দাঁতগুলো ভিতরে ঢোকা। এবার দেখে দিই, এবার আমরা যে বিস্তারটা পেয়েছিলাম লব্ধি তরঙ্গের, সেই বিস্তারটা পেয়েছিলাম এরকম, A = 2A cos পাই ডেল্টা বাই ল্যামডা, এটা বিস্তার পেয়েছিলাম না?
খেয়াল করে দেখ বিস্তারের মানটাও ফিক্স না, বিস্তারের মানটা কার উপর ডিপেন্ড করছে, ল্যামডার উপর ডিপেন্ড করছে, পথ পার্থক্য ডেল্টার উপর ডিপেন্ড করছে, পথ পার্থক্যের উপর ডিপেন্ড করছে। পথ পার্থক্য তো কম বেশি হতেই পারে, তাই তো? ছবিটা মিটিয়ে দিয়েছি আমি, দেখ এই একটা স্লিট, এই একটা স্লিট, এখানে যা পথ পার্থক্য হবে এখানে কি সেই পথ পার্থক্য থাকবে? এখানে পথ পার্থক্য থাকবেই না যদি এটা মিডিল পয়েন্ট হয়, কারণ এই যা ডিস্টেন্স যাবে এও তাই ডিস্টেন্স যাবে, পথ পার্থক্য শূন্য। এখানে পথ পার্থক্য যতটা হবে এখানে তার তুলনায় কম হবে, বুঝতে পারছিস কি না? তাহলে পথ পার্থক্য যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে বিস্তারের মানটাও চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার এতটুকু? এবার ইন্টেন্সিটি যদি এখান থেকে আমাকে পরিমাপ করতে হয়, তো ইন্টেন্সিটি তুই দেখলি যে ইন্টেন্সিটি আই প্রপোর্শনাল টু কী হয়, এ স্কোয়ার হয়, তাই না? ব্যাস আইটাকে রাখ, প্রপোর্শনাল সাইন রাখ, এ স্কোয়ারের ভ্যালু বসা। আবার পাই ডেল্টা বাই ল্যামডারও স্কোয়ার করে দিস না, হ্যাঁ এরকম ভুল হয়ে যায় কিন্তু তাড়াহুড়োর মধ্যে, তুই জানিস তাও ভুল হয়ে যাবে। ধর এটার স্কোয়ার আছে, এটাকে শুধু কিন্তু কস স্কোয়ার থিটাই লেখা যায়, কেউ আবার করে দিবি কস স্কোয়ার থিটা স্কোয়ার, এরকম হয় না। আচ্ছা তারপরে কি করব, এর পরের লাইন 4a স্কোয়ার কস স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা। আচ্ছা এরপরে প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে একটা কনস্ট্যান্ট করে দে, কে 4a স্কোয়ার কস স্কোয়ার পাই ডেল্টা বাই ল্যামডা, অথবা আই ইকুয়াল টু I0 কস স্কোয়ার থিটা, মানে কম্পেয়ার করে লিখলাম আর কি। এই পুরো পার্টটাকে আমি একটা কনস্ট্যান্ট নাম I0 ধরে নিলাম, আর এটাকে বলে দিচ্ছি থিটা। তো খেয়াল কর যে ইন্টেন্সিটি, লব্ধি ইন্টেন্সিটিটা সেটা হচ্ছে কোসাইন, দশাকোণের কোসাইনের বর্গের সমানুপাতিক, কসের বর্গের সমানুপাতিক। I ইকুয়াল টু I0 কস স্কোয়ার থিটা, I ইকুয়াল টু I0 কস স্কোয়ার থিটা। এইভাবে ইন্টেন্সিটির রেঞ্জ চেঞ্জ হচ্ছে, এবং সেই ইন্টেন্সিটির ম্যাক্সিমাম মান হবে I0, যেটাকে K4a স্কোয়ার বলছি। ম্যাক্সিমাম মান কী হবে? I0, বোঝা গেছে? মিনিমাম মান 0। ক্লিয়ার হলো কি কীভাবে ইন্টেন্সিটি আমাকে পরিমাপ করতে হবে? ইন্টেন্সিটিটাও কিন্তু দেখ তরঙ্গের আকারে ফ্ল্যাকচুয়েট করছে, কোথাও কম কোথাও বেশি, এই রাশিমালা দেখে আমি এটাকে ডিসাইড করতে পারছি। হলো, তাহলে এই গেল মোটামুটি একটুখানি ক্যালকুলেশন। আচ্ছা, যে তরঙ্গ দুটো এসেছিলো, এখান থেকে একটা তরঙ্গ গিয়েছিলো, এখান থেকে একটা তরঙ্গ গিয়েছিলো, দুজনের আমি বিস্তারটাকে এই ধরেছিলাম, তাই না রে? যদি সামান্য ডিফারেন্স থাকতো তবুও তো ব্যতিচার তৈরি হতো, ঠিক আছে? তো আমি সামান্য বিস্তার ধরে নিয়ে একটাকে A1 বলছি, একটাকে A2 বলছি, তাহলে সেই ক্ষেত্রে ইন্টেন্সিটির রাশিমালাটা কী হতো? যদি A1 A2 হতো তখন তো আর তুই 2A পেতি না এরকমভাবে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে তখন কীভাবে আমরা ইন্টেন্সিটিকে মেজার করব? ইন্টেন্সিটিকে মেজার করার জন্য আমার রেজাল্ট্যান্ট মানে লব্ধি বিস্তারটা প্রয়োজন, কারণ ইন্টেন্সিটি ডিরেক্টলি সম্পর্কিত কার সাথে? বিস্তারের সাথে, ঠিক আছে? তো এই যে A1 আর A2 এদের দুজনের জন্য এখানে যে উপরিপাতিত হয়ে এ বিস্তার পাওয়া যাচ্ছে, লব্ধি বিস্তার, সেই লব্ধি বিস্তার এটাকে তুই লিখবি এরকমভাবে, √ A1 স্কোয়ার A2 স্কোয়ার 2A1 A2 cos phi। এটা কোন ফর্ম থেকে আসলো? ভেক্টর ফর্ম থেকে, মনে পড়ছে? ভেক্টর ফর্ম cos phi, ফাইটা কি? A1 আর A2 এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? এবার কি করবো রে, এটাকে A স্কোয়ার করি, A1 স্কোয়ার A2 স্কোয়ার 2A1 A2 cos phi। অসুবিধা আছে এত দূর? নেই তো? তুই রিলেশন পড়লি যে ইন্টেন্সিটির সাথে বিস্তারের সম্পর্ক এইরকম, তাই না? এখানে এগুলোর জায়গায় বসিয়ে দে, A স্কোয়ারের জায়গায় I বসিয়ে দিবি, তাহলে এখানে A স্কোয়ারের জায়গায় তুই I বসিয়ে দিলি, A1 স্কোয়ারের জায়গায় I1 বসিয়ে দিলি, A2 স্কোয়ারের জায়গায় I2 বসিয়ে দিলি, বুঝতে পারছিস কি? এখানে কি বসাবি দেখ, 2 √I1 √I2 ইন্টু cos phi। বল অসুবিধা আছে কোথাও? এখানে নর্মালি কম্পেয়ার করে বসিয়েছি ইন্টেন্সিটিগুলোকে, যেহেতু প্রপোর্শনাল আছে, তোদের মনে প্রশ্ন হতেই পারে যে ইকুয়াল কেমন করে হলো, ওটা তো প্রপোর্শনাল ছিল। এখানে একটা কনস্ট্যান্ট কে আসবে, তো সব জায়গায় বসবে, তো কেটে গেল নিচে, বোঝা গেছে? কম্পেয়ার করে নিয়েছি। আচ্ছা, এটা হলো জেনারেল ফর্মুলা। এবার তুই এটাকে বিভিন্ন রকমভাবে সাজাবি। কীভাবে সাজাবি দেখ, আমি একটা এরকম সাজাচ্ছি, √I1 স্কোয়ার √I2 স্কোয়ার প্লাস 2 √I1 √I2 cos phi। এরকমও লিখতে পারি আমি, এরকমও লিখতে পারি। এটা মুখস্থ রাখার কোনো দরকারও নাই, তোর এখান থেকেই মনে থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম মানটা। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কখন হবে আর মিনিমাম ইন্টেন্সিটি কখন হবে? দেখ, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ডিপেন্ড করছে কসের উপর, cos phi এর উপর ডিপেন্ড করছে, তাই না? cos phi এর মান যদি +1 হয়ে যায় তাহলে পুরো মানটা ম্যাক্সিমাম হয়ে গেল। তাহলে cos phi যদি 1 হয়ে যায় তবে পুরো টার্মটা, দেখ এটাকে কী লিখতে পারবি, √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার লিখতে পারবি। বল পারবি কিনা? পারবি তো? ভালো করে শুন, I ইকুয়াল টু √I1 স্কোয়ার প্লাস √I2 স্কোয়ার, এটা লিখতে পারবো যদি cos phi-টা 1 হয়ে যায়, A প্লাস B হোল স্কোয়ার। তারপরে এই লাইন থেকে এটা লিখবো যে I1 √I1 স্কোয়ার I1 হয়ে গেল
আর √/(i2 স্কোয়ার i2 হয়ে গেল। বোঝা গেল? অসুবিধা আছে কি? অসুবিধা তো থাকার কথা, করা যায় না এটা। তারপরে cos phi মিনিমাম মান কখন পাওয়া যাবে? যখন -1 হবে। 0 বলবি না কিন্তু, 0 থেকেও মিনিমাম মাইনাসে চলে যাচ্ছি। তাহলে cos phi এর মিনিমাম মান -1 হবে। যদি এখানে মাইনাস বসাস তাহলে এটা মাইনাস হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল i -1। তখন i ইকুয়াল টু পাওয়া যাচ্ছে √i1 মাইনাস √i2 তার হোল স্কোয়ার, অথবা i2 আগে i1 পরে, যেটাই করি না কেন, যেটা বড় সেটা আগে থেকে। বোঝা গেছে কি? তো এইভাবে কিন্তু আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি পেয়ে যাচ্ছি। তোকে যদি বলে যে ব্যতিচার গঠনে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিও ফাইন করো, প্রচুর প্রবলেম পাবি এটা দিয়ে। আমি এখনই দেখাচ্ছি তোদেরকে হর্সেই 4-5টা কোশ্চেন আছে, তারপরে আবার প্রবলেম সেটে আছে। আর খুব ইম্পর্টেন্ট টপিক এটা, এমসিকিউতে দেয়, বড় কোশ্চেন হিসেবেও দেয়। তোকে কী কোশ্চেন করতে পারে যে ব্যতিচার ঝালরে, বা ওটাকে ঝালর বলা হয়, হ্যাঁ, ব্যতিচার ঝালরে বা ব্যতিচারের পটিতে ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিও বের করো। তো তুই সম্পর্ক জানিস, এখান থেকে দেখতে পাচ্ছিস কী আছে, এটা কী লিখবি এখানে, √i1 √i2 তার হোল স্কোয়ার, √i1 √i2 তার হোল স্কোয়ার। এটা তো তুই ফর্ম জানিস, কিন্তু পরীক্ষায় দেখলি তোকে ইন্টেন্সিটি দিয়ে দেয়নি, বিস্তার বলে দিয়েছে। কি বলে দিয়েছে? বিস্তার বলে দিয়েছে। তো সরিয়ে দে না একে, a1 + a2 বা a1 - a2 হোল স্কোয়ার হয়ে গেলো। কঠিন কিছু? এটা মানে a1, এটা মানে a2, তাই না রে? ব্যাস, তাহলে তুই বুঝতে পারছিস ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটি রেশিও যদি ফাইন করতে হয়, বিস্তারগুলোকে প্লাস করবো মাইনাস করবো, রেশিও করে স্কোয়ার করবো। বুঝতে পারলি কি? বিস্তারগুলোকে প্লাস করবো মাইনাস করবো, রেশিও করে স্কোয়ার করে দেবো, তাহলেই হয়ে যাবে ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিও। হলো এতটুকু? ওকে, বুঝে গেছিস অনেকটাই। তাহলে কী কী পড়লাম? ব্যতিচার পড়লাম, ব্যতিচারের সুসংগত উৎস নিয়ে বলছিলাম। সুসংগত উৎস কি? যে দুটো উৎস থেকে আলোক রশ্মির দশা পার্থক্য শূন্য হবে, বা দশার যদি পার্থক্য থাকে তাহলে কনস্ট্যান্ট পার্থক্য থাকতে হবে, তবে তাকে বলবো আমরা সুসংগত উৎস। এরকম সুসংগত উৎস নিয়ে ইয়ং দ্বিরেখাচিত্র পরীক্ষা করলো, এবং সেই দ্বিরেখাচিত্র পরীক্ষার সাহায্যে ব্যতিচার গঠন তৈরি করলো। ঠিক আছে? ব্যতিচার গঠনটা কেমন? কোনো একটা পর্দার মধ্যে অল্টারনেটিভলি ডার্ক ব্যান্ড ব্রাইট ব্যান্ড তৈরি হতে থাকবে, গঠনমূলক ব্যতিচার বলা হচ্ছে, এবং ধ্বংসাত্মক ব্যতিচার বলা হচ্ছে। ঠিক আছে? এবার এরা যে তৈরি হলো তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখলাম কীভাবে তৈরি হলো। কোথা থেকে শুরু করলাম? মনে মনে ক্যালকুলেশন কর। কোথা থেকে শুরু করলাম? দেখ, y1 আর y2 দুটো রাশিমালা দিয়ে শুরু করলাম। একটার জন্য সরণ লিখলাম আমরা y1, কীভাবে লিখলাম ওটাকে? a sin 2π/λ ct - x। ঢুকছে মাথায়? a sin 2π/λ ct - x। আর পরেরটাকে কী হলো? x + ডেল্টা করে দিলাম, ওটাই রাখলাম, x + ডেল্টা করে দিলাম, বিস্তার টিস্তার সব। পরের লাইনে কী করলাম? যোগ করলাম। যোগ করার পর ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করলাম। এইভাবে মনে রাখবি, ওই ক্যালকুলেশন মনে থাকবে না। ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে গেলে একটা জেনারেল ফর্ম পেয়ে গেলাম ক্যাপিটাল এ দিয়ে, ক্যাপিটাল এ sin 2π/λ ct - x + ডেল্টা/2। দেখ, আমি বারবার করছি বলে আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু ক্যালকুলেশন তোদের এরকম বারবার করতে হবে, তাহলে মুখস্থ হবে। এবার এখান থেকে আমরা বিস্তারটাকে নিয়ে কাজ করলাম। বিস্তার কম বেশির উপর ডিপেন্ড করছে ব্রাইট আর ডার্ক। বিস্তার যদি ম্যাক্সিমাম হয়, মানে +-2a হয়, তাহলে হয়ে গেল ওটা গঠনমূলক। যদি বিস্তার মিনিমাম হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে সেটা হয়ে গেল ধ্বংসাত্মক ব্যতিচার। সেখান থেকে কন্ডিশন কী পেলাম? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হতে হবে λ/2 এর যুগ্ম গুণিতক। মনে রাখাটাও সহজ, গঠনের সাথে যুগ্মর অনেক ভালো সম্পর্ক বোঝা যাচ্ছে, তাই না? কী সম্পর্ক যায় না, কিন্তু মনে হচ্ছে সম্পর্ক আছে। ধ্বংসাত্মক ব্যতিচারের সাথে অযুগ্ম, ব্যাস মনে থাকে গেল। তারপরে কোথায় চলে গেলাম? প্রাবল্যতে চলে গেলাম, ইন্টেন্সিটিতে, তাই না? ইন্টেন্সিটিতে কী দেখলাম? যে ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ বিস্তার অ্যাম্পলিটিউড। ঠিক আছে? অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, I প্রপোর্শনাল টু a স্কোয়ার দিয়ে রিলেশনগুলো করলাম। যে যদি দুটোর বিস্তার সেম না হতো, তাহলে লব্ধি বিস্তার আমি বের করতাম এরকমভাবে। এটাকে তুই ক্যাপিটালেও বলতে পারতি। আমার কোশ্চেন অনুযায়ী এটা হচ্ছে ক্যাপিটালে। প্রথম দিকে আমি লব্ধি বিস্তারকে ক্যাপিটালে ধরছিলাম। তো এই ক্যাপিটালে এটা কী হচ্ছে? √a1² + a2² 2a2 cos phi, একদম ভেক্টরের ফর্মুলা। এখান থেকে ফাইয়ের উপর ডিপেন্ড করছে যে কম হবে না বেশি হবে। cos phi এর ম্যাক্সিমাম মান হতে গেলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, cos phi এর মিনিমাম মান হলে মিনিমাম ইন্টেন্সিটি। এবার লাস্ট তুই যদি এগুলো নাও বুঝিস, তোকে এটা মুখস্থ রাখতেই হবে, এটাই বারবার কাজে লাগবে, যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বাই মিনিমাম ইন্টেন্সিটি রেশিও কী করে বের করবো? a1 + a2 / a1 - a2 হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে তুই এরকমও ভাবতে পারিস এটাকে, যে I max proportional to a1 + a2 হোল স্কোয়ার, I mean proportional to a1 differs a2 হোল স্কোয়ার। ডিফারেন্স দিলাম মানে মাইনাস, ওটা কে বড় কে ছোটো যাই না। ঠিক আছে? এতটুকু এরকমভাবে লিখতে পারি। যদি a1 a2 সেম হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 2a তার হোল স্কোয়ার। a1 a2 যদি সেম হয়ে যায়, এটা হয়ে যাবে 0 তার হোল স্কোয়ার, মানে 0 হয়েছে। খুব কঠিন কিছু না, এগুলো নিয়ে নাড়ানাড়ি করতে হবে। দেখে পারি স্থায়ী ব্যতিচারের শর্তাবলী। এবার যে পার্টটা আছে স্থায়ী ব্যতিচারের শর্তাবলী, নোট থেকে দেখ। স্থায়ী ব্যতিচার মানে কি?
তুই যে ইমেজটা দেখছিস চোখে, সেই ইমেজটাকে স্টেবল হতে হবে, ফিক্সড হতে হবে, এমন না যে অনবরত চেঞ্জ হতে থাকছে, তাহলে তুই বুঝবি কী করে, তাই না? এখানে ডার্ক হয়েছে, কোথায় গেল, হ্যাঁ এখানে ডার্ক হয়েছে, এখানে ব্রাইট হয়েছে, আবার এখানে ডার্ক হয়েছে, আবার ব্রাইট হয়েছে, এরকমভাবে তৈরি হচ্ছে। তো তো এটা যেন মানে মোট কথা যেন না কাঁপে। অনেক সময় আমরা ইমেজ দেখি না কাঁপতে থাকে, তো ওরকম যেন না কাঁপে। কাঁপতে গেলে তুই তো মেজারই করতে পারবি না, বুঝতেই পারবি না কোনটা ডার্ক কোনটা ব্রাইট, তাই না? একটা একটার উপর ওভারল্যাপ করে যাচ্ছে। তো এমনটা যেন না হয় তার জন্য তোকে কী করতে হবে, কিছু কন্ডিশন মেনটেন করতে হবে। কী কন্ডিশন? প্রথম কন্ডিশন হচ্ছে আলোক উৎস দুটোকে সুসংগত হতে হবে। বারবার সুসংগত কথাটা বলছি, সুসংগত উৎসটা খুবই ইম্পর্টেন্ট। ডিরেক্ট দিয়ে দিতে পারে সুসংগত উৎস কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, আবার সুসংগত উৎস কীভাবে উৎপন্ন করা যায় সেটাও পড়বো আমরা। তো এই সুসংগত উৎস বা কোহেরেন্ট সোর্স, তোদের স্যার বলবে কোহেরেন্ট সোর্স, তো কোহেরেন্ট সোর্স খুব ইম্পর্টেন্ট। এই সুসংগত হতে হবে আলোক উৎস দুটোকে। এবার সুসংগত হওয়ার জন্য কী কী কন্ডিশন মেনটেন করতে হবে? এক, আলোক উৎস দুটোকে খুব কাছাকাছি থাকতে হবে। আলোক উৎস দুটো বলতে এখানে এই দুটো উৎস যেখান থেকে মেইনলি পৌঁছাচ্ছি, এদের দুজনকে একদম কাছাকাছি থাকতে হবে। ওই যে আমি বললাম যে একটা কার্ডবোর্ডে ছিদ্র করলাম, ধর এরকম, এটা একটা কার্ডবোর্ড আছে, কার্ডবোর্ডে ছিদ্র করলাম, আর মাঝখান থেকে ধর একটা চুল ঢুকিয়ে দিলাম, তাহলে এই দুটো আলাদা ছিদ্র হয়ে যাবে। তো ডিস্টেন্সটা বুঝতে পারছি তো কতটুকু? একদম নেই, নেগলিজিবল, এমনটা তৈরি করতে হবে। হাতের আঙুলের ফাঁক দিয়েও ব্যতিচার তৈরি করা যায়, ঠিক আছে? একটু প্র্যাকটিসের দরকার আছে। রডের দিকে তাকিয়ে এইভাবে তুই তৈরি করতে পারবি, দেখানো যাবে, আমি দেখাবো তোদের, আমি করেছি মোবাইলের ক্যামেরায়। তাহলে কী হতে হলো? প্রথম কন্ডিশন হতে হলো যে আলোক উৎস দুটোকে কাছাকাছি থাকতে হবে, ঠিক আছে? দ্বিতীয় কন্ডিশন বলেছে উজ্জ্বল বিন্দু আর অন্ধকার বিন্দুর যে পথ পার্থক্য, এগুলো ওই কন্ডিশনগুলো আমরা তৈরি করলাম না, λ/2 এর যুগ্ম অযুগ্ম, ওই রকম কন্ডিশন মেনে চলতে হবে। যদি না হয় তাহলে তো হবে না, বোঝা গেছে? তারপরে বলেছে আলোক উৎস দুটোকে একবর্ণী হতে হবে, মানে মনোক্রোমাটিক হতে হবে। প্রথম দিকে তাই নিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, মনোক্রোমাটিক না হলে কী হবে? ধর মনোক্রোমাটিক না নিয়ে তুই এখানে হোয়াইট লাইট নিয়ে নিয়েছিস, ঠিক আছে? তাহলে হোয়াইট লাইট এখানে কিন্তু সমদশায় যাবে, সমদশায় গিয়ে এখানে সব ধরনের 7টা কালারই এসে পড়বে, এখানে সাদা কালার তৈরি হবে। কিন্তু লাল কালার, লালের তরঙ্গ দৈর্ঘ্য তো আলাদা। লালের জন্য মনে কর এখানে ডার্ক হচ্ছে, এটা ব্রাইট হচ্ছে, এটা ডার্ক হচ্ছে। কিন্তু গ্রিনের জন্য মনে কর এখানেই ব্রাইট হবে আর এখানে ডার্ক হবে। তো কেমন জিনিসটা হয়ে গেল না? তুই বুঝতে পারবি না কোনটা কার উপর হচ্ছে, ওভারল্যাপ হয়ে গেল। এই জন্য মনোক্রোমাটিক নিতে হবে যদি তোকে ভালো করে বুঝতে হয়, এক বর্ণী নিতে হবে। এবং কী হতে হবে? একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে, এক বর্ণী সাথে একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। আলোক তরঙ্গ দুটোর বিস্তারকে সমান হতে হবে। ওই যে এ আর এ কে সমান নিয়েছিলাম, যদি না হয় তো প্রায় সমান হতে হবে, কাছাকাছি। একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হতে গেলে কী হবে দেখ, এদিকে বুঝে না আরেকবার। এই জায়গায় মনে করো আমি অল্টারনেটিভলি ডার্ক ব্রাইট তৈরি করেছি। এখানে কি তৈরি হয়েছে? ব্রাইট। এখানে হয়েছে ডার্ক ব্রাইট, কী লিখছি উল্টাপাল্টা, ব্রাইট ডার্ক ব্রাইট, এইরকমভাবে তৈরি হয়েছে, ঠিক আছে? লাল কালার যদি ব্যবহার করতাম তাহলে এটা হতো। এবার লালের জন্য যেখানে যেখানে ডার্ক ব্রাইট তৈরি হয়েছে, সবুজের জন্য যে ওখানেই তৈরি হবে তার কোনো মানে নেই, কারণ সবুজের ল্যাম্বডা চেঞ্জ হয়ে গেছে আর রাশিমালার ল্যাম্বডার উপর প্রভাব পড়ছে। তাই ল্যাম্বডা যদি চেঞ্জ হয়ে যায়, মনে কর সবুজের জন্য হচ্ছে এইটুকুতে হবে ব্রাইট, কিন্তু এইটুকু হবে ডার্ক। বুঝতে পারছিস ওভারল্যাপ করে গেল কীভাবে? এটা তো লাল আর সবুজ দিয়ে বললাম, নীল চলে আসলো, নীল এসে এরকম করে দিল। তো তুই তো বুঝতেই পারবি না কোনটা কার উপরে আছে, না ডার্ক ব্যান্ডের জন্য তুই বুঝতে পারছিস, না ব্রাইট ব্যান্ডের জন্য বুঝতে পারছিস, ওভারল্যাপ করে গেলো সবাই। শুধু একটাই বুঝতে পারছিস যে সেন্ট্রালে হোয়াইট তৈরি হচ্ছে, কারণ সেন্ট্রালে সবাই একই দশায় গিয়ে পড়ে যাচ্ছে। বোঝা গেছে এইটুকু? তো এই জন্য আমরা মনোক্রোমাটিক ব্যবহার করব। লাস্ট পয়েন্ট কী আছে রে? বলে দিয়েছি, আলোক উৎস দুটো সুসংগত হতে হবে এবং তাদের মধ্যে দশা পার্থক্য সমান হতে হবে। বাস, এই হচ্ছে স্থায়ী ব্যতিচারের শর্তাবলী। আচ্ছা, এরপর বলেছে ব্যতিচারে শক্তির সংরক্ষণ সূত্র। আপাত দৃষ্টিতে মনে হবে, তোদের মনে হবে না, তোদেরকে বলবো তবে তোদের মনে হবে। দেখ, আপাত দৃষ্টিতে মনে হবে যে যেখানে ডার্ক তৈরি হয়ে গেল সেখানে তো শক্তি ধ্বংস হয়ে গেল, আর যেখানে ব্রাইট তৈরি হলো সেখানে নতুন করে শক্তি পাওয়া গেল, এরকমটা মনে হতে পারে, ঠিক আছে? আমরা যে এখান থেকে যে ব্রাইটনেসটা ফেললাম সেই ব্রাইটনেসটা এখানে ডার্ক হয়ে গেল আর এখানে ব্রাইটনেস বেড়ে গেল। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন এখানে শক্তি নষ্ট হলো আর এখানে শক্তি নতুন করে ক্রিয়েট হলো। যদি এমনটা হয় তবে তো শক্তি সংরক্ষণ সূত্র মেনেই চললো না, তাই না? কিন্তু এমনটা হয় না, শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। কেন হয় না? কারণটা হচ্ছে এরকম যে ডার্ক ব্যান্ডে যে পরিমাণ শক্তি কমে গেল সেই পরিমাণ শক্তি এখানে শিফট করে গেছে বলে ওই জায়গাটা ব্রাইটনেস বেড়ে গেছে। এখানে তো ডার্কনেস চলেছে না, ব্রাইটনেস নাই, মানে এখানে শক্তি কমে গেছে। এই শক্তি যতটা কমে গেছে ততটা ওখানে শিফট করে গেছে, নতুন করে কিছু ক্রিয়েট হয়নি। বোঝা গেল? এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। ম্যাথামেটিক্যালি দেখিয়েছে, দেখ, বলছে যেখানে ব্রাইট ব্যান্ড মানে আই ম্যাক্স, যেখানে ব্রাইট ব্যান্ড মানে আই ম্যাক্স, সেখানে যে বিস্তার সেটা 2a তার হোল স্কোয়ার হয়েছে। এই যে 2a তার হোল স্কোয়ার আই ম্যাক্সে, ঠিক আছে? আর আই মিনিমাম যেটা, আই মিনিমাম মানে ডার্ক ব্যান্ড, সেখানে হয়েছে প্রপোর্শনাল টু 0 স্কোয়ার, মানে 0 হয়েছে, ঠিক আছে?
এবার যদি দুটো ইন্টেন্সিটিকে তুই যোগ করিস তাহলে কী পাবি? 2a হোল স্কোয়ারই পাবি। 2a হোল স্কোয়ার রেজাল্টটা এটাই পাচ্ছিস। আর আমি যখন এখান থেকে পাঠাচ্ছিলাম একটা a স্কোয়ার পাঠাচ্ছিলাম, একটা a স্কোয়ার পাঠাচ্ছিলাম, কী পাঠাচ্ছিলাম? 2a স্কোয়ার পাঠাচ্ছিলাম। তার মানে অল্টারনেটিভলি ঠিকই আছে। দেখ আমি শক্তি বললাম কিন্তু মেজার করলাম ইন্টেন্সিটি দিয়ে। এটাই বলতে চাইছিলাম যে শক্তিকে তরঙ্গের ক্ষেত্রে আমরা ইন্টেন্সিটির ফর্মে মেজার করব, ঠিক আছে? ইন্টেন্সিটির সাথে ডিরেক্ট সমানুপাতিক সম্পর্ক। হেজিয়ে গেলি কি? একটু একটু গেলি না? এবার লাস্ট একটা পরে ছেড়ে দিচ্ছি তোদের। সুসংগত উৎস সৃষ্টি করার পদ্ধতি। কত রকমভাবে সুসংগত উৎস তৈরি করা যেতে পারে। তোদেরকে যদি এগুলোর জন্য সময় দিই তোরা তো খেলতেই ব্যস্ত, তাই না? পাবজিতে নতুন নতুন জিনিস আবিষ্কার করবি তোরা। এখন যদি বলি সুসংগত উৎস তৈরি করার উপায় খুঁজে নিয়ে আয়, আর খুঁজবি না। তোরা পাবজি খেলিস না, না ফ্রি ফায়ার, বাচ্চাদের খেলাটা। আমি ওটাও পারি না। দেখ এদিকে কী বলছি, সুসংগত উৎস সৃষ্টি করার পদ্ধতি। তিনটে পদ্ধতি পড়বো। তার ভিতরে একটা আমাদের পড়া হয়ে গেছে, সেটা হচ্ছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র। কি পড়া হয়ে গেছে? ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র, ইয়ংস ডাবল স্লিট। ইংরেজি নাম জেনে না, ইয়ংস ডাবল স্লিট। ইয়ংস ডাবল স্লিট কী করেছিল? যে কোনো একটা আলোক সোর্স এখানে নিয়েছে, আর এইখানে একটা কার্ডবোর্ড নিয়েছে, এখানে একটা পর্দা নিয়েছে। এই কার্ডবোর্ডে কাছাকাছি দুটো স্লিট তৈরি করেছে, ঠিক আছে? যাতে করে এখান থেকে যে আলোকরশ্মিটা তৈরি হচ্ছে সেই আলোকরশ্মিটা এর মধ্যেও যায়, এর মধ্যেও যায়। দুজন সমদশায় থাকে বা দশা পার্থক্যটা যেন কনস্ট্যান্ট থাকে। এটা ছিল ইয়ংয়ের মানে ওয়েটা, কীভাবে ওয়ে গিয়েছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে লয়েডের পরীক্ষা। লয়েড স্পেলিংটা হচ্ছে এইটা, ঠিক আছে? লয়েডস এক্সপেরিমেন্ট বা সিঙ্গেল মিরার এক্সপেরিমেন্ট। লয়েডস সিঙ্গেল মিরার, লয়েডের একক দর্পণ। অনেকে এটাকে এল লয়েডস বলে, জানি না আসলে উচ্চারণ কোনটা। এল লয়েডস বলতে পারিস, লয়েডস বলতে পারিস, তোর ইচ্ছা। তো লয়েডের একক দর্পণ বা সিঙ্গেল মিরার এ কী করেছিল দেখ, কীভাবে কোহেরেন্ট সোর্স তৈরি করছে ভালো করে বুঝ। এখানে একটা পর্দা তো আছেই, যেখানে তোর তৈরি হবে, কি তৈরি হবে? ব্যতিচার তৈরি হবে, ঠিক আছে? এইখানে একটা দর্পণ রাখা আছে, সমতল দর্পণ রেখে দিয়েছি। এইখানে জাস্ট একটাই লাইট সোর্স আছে, ঠিক আছে? এবার এই লাইট সোর্স থেকে ডিরেক্ট এখানে এসে লাইট পড়বে, কিছু একটা দশা নিয়ে যাচ্ছে। এখান থেকে আরও অনেকগুলো লাইট সোর্স বেরোবে। আমি যে কোনো একটাকে দেখাচ্ছি। এইভাবে লাইট সোর্স গেল, এটা গিয়ে রিফ্লেক্ট হয়ে এখানে পড়বে তো। যদি আমি এটাকে পেছনের দিকে বাড়িয়ে দিই, যেন মনে হচ্ছে এইখান থেকে আসছে, বুঝতে পারছিস না ব্যাপারটা? যেন মনে হচ্ছে এইখান থেকে আসছে। তাহলে দেখ, এটাকে যদি S1 সোর্স ধরি, এটা হয়ে গেলো S2 সোর্স। এটা কিন্তু ভার্চুয়াল সোর্স, অস্তিত্ব নেই, কিন্তু এই একটা দশা নিয়ে যাচ্ছে, আর এ হচ্ছে ঠিক তার বিপরীত দশা, মানে পাই পরিমাণ উল্টো দশা নিয়ে যাচ্ছে। আমি কি বলেছিলাম? দশা 0 হতে হবে অথবা দশা পার্থক্য কনস্ট্যান্ট হতে হবে। দেখ এখানে দশার পার্থক্য কনস্ট্যান্ট আছে, পাই। বুঝতে পেরেছিস এতটুকু? তাহলে এটা ভার্চুয়ালি একটা সোর্স হিসেবে কাজ করছে। হয়ে গেলো দুটো সোর্স থেকে যাচ্ছে, এখানে ব্যতিচার তৈরি হবে। ঠিক এখানে একটা তৈরি হতে পারে, আলো এইভাবে যাচ্ছে, আর একটা ধরে এইভাবে গিয়ে এইভাবে রিফ্লেক্ট করে যাচ্ছে। বুঝতে পারলি? তাহলে একক দর্পণকে ইউজ করে কীভাবে ও সুসংগত উৎস তৈরি করে দেবে, এটা একটা উপায় হলো। এবার হচ্ছে ফ্রেনেলস বাইপ্রিজম। ফ্রেনেলের প্রিজম, ফ্রেনেল মেনলি প্রিজমের জন্যই বিখ্যাত বেশি। ফ্রেনেলস বাইপ্রিজম, যুগ্ম প্রিজম বাংলাতে। দুটো প্রিজম নিয়েছিল ফ্রেনেল, সমকোণী দুটো প্রিজম নিয়েছিল। এই একটা প্রিজম সমকোণী, আর এর সাথে আরেকটা প্রিজমকে বসিয়েছিল এরকমভাবে, ঠিক আছে? সমকোণী দুটো প্রিজম নিয়েছিল, একদম জয়েন করা আছে। আমি একটু গ্যাপ রাখলাম তোদের বোঝানোর জন্য। একদম মাঝ বরাবর একটা স্লিট আছে বা একটা সোর্স আছে, লাইট সোর্স, জাস্ট একটা সোর্স আছে এখানে, লাইট সোর্স। তাহলে এখান থেকে লাইট ক্রিয়েট হবে, একটা লাইট এখান দিয়ে যাবে, এদিক দিয়ে বের করে দেবে, একটা লাইট এখান দিয়ে যাবে, এদিক দিয়ে বের করে দেবে। বুঝতে পারছিস? হয়ে গেল দুটো সোর্স। এখান থেকে যেন মনে হচ্ছে এইখান থেকে একটা আসছে, আর মনে হচ্ছে যে এইখান থেকে একটা আসছে। হয়ে গেল না দুটো? এই দুজনের কিন্তু দশা একই, কারণ দুজনেই এস থেকে আসছে। বুঝতে পারছি কীভাবে দশাগুলোকে একই করে দেবে? তো এটা হচ্ছে ফ্রেনেলের বাইপ্রিজম, এর সাহায্যে সুসংগত উৎস তৈরি করা যায়। আরও ক্যালকুলেশন আছে দুটো বড়, সেটা পরের দিন করাবো, ব্যতিচার রিলেটেড। এর পরের দিন আমরা কী পড়বো বলতো? ওই যে ব্যতিচারগুলো তৈরি হলো, ডার্ক ব্যান্ড ব্রাইট ব্যান্ড এরকম তৈরি হলো, তো
পরপর দুটো ব্রাইট ব্যান্ডের মধ্যে দূরত্ব কত, যেটাকে ব্যতিচারের প্রস্থ বলা হচ্ছে, ব্যতিচার ঝালরের প্রস্থ। ঠিক আছে, পরপর দুটো ডার্ক ব্যান্ডের মধ্যে দূরত্ব কত, এই জিনিসগুলো এর পরের দিন আমরা পরিমাপ করব। তারপরে ওই পাথে, এই পাথের মধ্যে যদি একটা কাচের ব্লক ঢুকিয়ে দিই তাহলে ব্যতিচার কীভাবে শিফট করে যাবে, ব্যতিচারের প্রস্থের কী পরিবর্তন হবে, এই সব এক্সপেরিমেন্টগুলো করব। বোঝা গেছে? তাহলে প্র্যাকটিস করে আসবি বাড়িতে, পড়ার মুখস্থ করার মতো কিছু নেই, শুধু প্র্যাকটিস, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবি।